করে। শিখার জন্য খাবার রাখা প্লেটটা হাতে করে নিয়ে আসে। রুমে এসে দেখে শিখা কার সাথে যেন হেসে হেসে কথা বলতেছে। ম্যাডাম, তখন তো কিছুই খেলেন না, এখন একটু খেয়ে নিন। শিখা তো কিছুই বলতেছে না, কারণ এতই কথা বলায় ব্যস্ত। তাই রাসেল আবারও খাবারের কথা বলে। এবার শিখা অনেকটাই রেগে কলটা কেটে দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমার রুমে এভাবে অনুমতি ছাড়া এসে বিরক্ত করার? রাসেল গালে হাত দিয়ে ধীরে ধীরে বলে, এমনিতেই জ্বর খেতে খেতে গালটা শেষ। শিখা, তুমি তো তখন না খেয়েই চলে আসলে, তাই তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। কথাটা বলতে দেরি শিখার হাত রাসেলের গালে পড়তে দেরি হলো না, কারণ রাসেল নাম ধরে বলেছে। রাসেলের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, তবুও যেন মায়া হচ্ছে না শিখার। এমন বউ সবার ঘরে থাকলে এমনিতেই কচু গাছের সাথে ফাঁসলে আত্মহত্যা করতে হবে। তোকে কতবার বলেছি আমাকে নাম ধরে ডাকবি না। তোর কানে কি আমার কথা যায় না? আর আমার এই জুতাগুলা পরিষ্কার করে একটু কালি করে আন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি এখনই যাইতেছি। রাসেল জুতা জোড়া ব্যাগে ভরে বাজারে মুচির দোকানে চলে আসে। মুচির কাছে আসে কাজ করতে দিয়ে ওর ব্যক্তিগত কিছু কাজ করে আবার জুতো নিয়ে চলে আসে। রুমে এসেই দেখতে পায় শিখার রেগে আগুন হয়ে আছে। হেই, তোর রাস্তা এত লেট হলো কেন সেটা বল। ম্যাডাম, রাস্তায় যে জ্যাম আর মুর্শিদ দোকানে অনেকটাই চাপ ছিল, তাই একটু লেট হয়ে গেছে। পর থেকে যেন এমনটা ভুল না হয়। আর নে, আমার পায়ে জুতো পরিয়ে দে। রাসেল জুতা পরানোর কথা শুনে হাঁ করে শিখার দিকে চেয়ে থাকে, যেটা দেখে শিখা বলে ওঠে, হেই ছোট লোকের বাচ্চা, কথা কানে যায় না? আমি কি বলছি সেটা না করে এভাবে চেয়ে আছিস কেন? না ম্যাডাম, এমনি। এই নিন, এখনই পরিয়ে দিচ্ছি। রাসেল শিখার পাটা ওর হাঁটুর উপরে তোলার জন্য যেই না পায়ে স্পর্শ করতে অমনি ঠাস ঠাস করে একটা শব্দ হয়। মানে রাসেলের গালের তৈরি হওয়া মানচিত্রের আর একটা জেলার নকশা তৈরি হয়। তোকে জুতো পরাতে বলেছি, আমার পা ধরে সেটা কেমন দেখতে বলিনি। সেটা দেখার জন্য আমার বয়ফ্রেন্ড আছে, বুঝলি? ম্যাডাম, ভাত খেতে বসে ভাতকে যদি হাত দিয়ে স্পর্শ না করেন, তাহলে খাবেন কিভাবে? অবশ্যই খেতে পারবেন না। তাহলে আপনার পা না স্পর্শ করে আমি কিভাবে জুতা পরিয়ে দেবো আপনাকে? যা, শর লাগবে না। শুধু কাজে ফাঁকিবাজি, একটুও ঠিক মতো কাজ করিস না। যা বাগ এখান থেকে। শিখা ওর জুতা পরে নেয় আর রাসেল রুম থেকে চলে আসে। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে এক টুকরা বরফ বের করে গালে ঘষতে থাকে, যাতে একটু কামড় ধরে। রাসেলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আজকে রাসেলের অনেকটাই রাগ হচ্ছে ওর বাবা মায়ের উপরে। কেন তাদের শিখার মতো এত অহংকারী মেয়েকে বউ বানানোর ইচ্ছা করতে হবে? ও, আপনারা তো কিছুই বুঝতেছেন না। তাহলে চলেন এটাও বুঝিয়ে দেই, অতীতের কথা। কি হয়েছে আম্মু? সকাল সকাল এভাবে সারা বাড়ি চিল্লিয়ে মাথায় তুলছো কেন? রাসেল অফিস থেকে ফিরেই দেখতে পায় ওর মা বাড়িতে চিল্লাচিল্লি করতেছে, যেটার জন্যই ওপরের কথাগুলো বলে। ওই মেয়েকেই আমার ছেলের বউ হিসাবে লাগবে। হ্যাঁ, লাগবেই। রাসেল তো বোকা বলে যায়, কি বলছে এসব? ও মেয়েটা আবার কে? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো তো। তখনই পিছন থেকে ওর বাবা রফিক সাহেব বলে ওঠে, আসলে আমি আর তোর মা বাইরে গিয়েছিলাম, তখনই একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটা এত সুন্দর যে তোর মা তখন থেকেই পাগল হয়ে গেছে। বুঝলাম, মেয়েটা বিশ্ব সুন্দরী, কিন্তু আমার কথা হলো, এই সুন্দরীর সাথে তোমার পাগল হওয়ার সম্পর্কটা কি? ওই মেয়েটাকে গিয়ে তোর মা যখন ওই কথাটা বলেছিল, তখন থেকেই শুরু হয়েছে এইসব। একটু খুলে বলো তো কি হয়েছে ঠিক, আমি তো কিছুই বুঝতেছি না। আমি সবটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে শোন কি হয়েছিল তখন। ফ্ল্যাশব্যাক। এই যে মেয়ে, শুনছো? শিখা পিছে ফিরে দেখতে পায় একটা মহিলা ওকে ডাকছে, যেটা দেখে ওর তো রাগ উঠে যায়। হেই, কে আপনি? আমাকে এভাবে ডাকছেন কেন? মামুনি আসলে হয়েছে কি, তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগেছে। তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমার ছেলের বউ করে ঘরে নিতে চাই। কথাটা শুনেই তো শিখা তেলে বেগুনে চলে যায়। বলে কি? আপনার মাথা ঠিক আছে? পথের ভিখিরি হয়ে এসেছেন চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করার কথা বলতে?
লজ্জা করে না আপনাদের? মামুনি দেখো, তুমি যেটা ভাবতেছো আমরা ঠিক সেই রকমটা না কিন্তু। জানি আপনারা এর থেকেও নিকৃষ্ট প্রকৃতির মানুষ। এখন সরেন সামনে থেকে। কোথা থেকে যে এসব আগল পাগল এসে পড়ে আল্লাহ জানে। মামুনি এভাবে বলতেছো কেন? গরিব বলে কি আমাদের আশা থাকতে পারে না তোমার মতো এত সুন্দর লক্ষ্মী একটা মেয়েকে ছেলের বউ করে ঘরে তুলতে? শোনেন, স্বপ্ন দেখা ভালো, কিন্তু রাতে ঘুমিয়ে স্বপ্ন না দেখে যদি দিনে জেগে জেগেই স্বপ্ন দেখেন তাহলে তো আর হলো না। জানেন আমার 1 মাসের খরচা কত? যে এটা দিয়ে আপনার 14 গোষ্ঠী সারা বছর বসে বসে খেতে পারবে অনায়াসে। কথাগুলো বলেই শিখা গাড়ি নিয়ে হন হন করে চলে যায়। রাগে মনে হচ্ছে পুরো শরীর জ্বলে যাচ্ছে। আজকে ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছিলাম আল্লাহ ভালো জানে, যে এইরকম একটা পাগলের সাথে দেখা হলো। দূর, দিনটাই খারাপ গেল। এদিকে শিখার কথা শুনে তো রাসেলের মা পুরাই অবাক হয়ে যায়। বলে কি ওর 1 মাসের খরচ দিতে নাকি 14 গোষ্ঠী সারা বছর চলতে পারবে? সেখানে রাসেলের যা আছে তার 3 ভাগের 1 ভাগও চৌধুরীর পরিবারের নেই। তুমি তো এইটা খুব ভালো মনে করো। দেখলে কত অহংকারী মেয়েটা কিভাবে অপমান করলো। শান্তি হয়েছে তো এখন? তুমি কি ভেবেছো আমি অপমানিত হয়ে সব ভুলে যাব? কোনোদিন না। এই মেয়েকে আমার গরিব ছেলের বউ বানিয়েই ছাড়মু। এখনো যে তুমি আশা ছাড়তে পারোনি সেটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। চলো এখন বাড়িতে যাই। তাড়াতাড়ি চলো, রাসেলকে রাজি করাতে হবে তো। এইটাই ছিল তোর মায়ের পাগল হবার কারণ? যেটা শুনে রাসেল মনে মনে হাসে, যেটা রহিমা চৌধুরীর চোখ এড়িয়ে যায় না। কিরে, তুই আবার এভাবে হাসতেছিস কেন? না, ভাবতেছি শেষমেশ কিনা একটা মেয়ে তোমাকে গরিব ভেবে এতটা অপমান করলো। অপমান করেছে মানে কি? তুই ওই মেয়েকেই বিয়ে করবি এটা আমি চাই। বলে কি গরিবদের সহ্য করে না। আচ্ছা ঠিক আছে, এখন তো একটু শান্ত হও, তোমার আবার প্রেশার হাই হয়ে যাবে। শোন, তুই ওই বাড়িতে কাজের লোক হয়ে যাবি। তারপর যেভাবেই হোক ওই মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকবি। তারপর সিনেমা জমাবো আমি। কি বলছো এইসব? ঘর জামাই থাকতে দেবো কেন? আমাদের কি কোনো কিছুর অভাব পড়ছে নাকি? যেটা বলেছি সেটা কর, এত কথা আমি শুনতে চাই না। এইভাবে আরে কিছু কথা হয় ওদের মাঝে, আর এভাবে হয়ে যায় রাসেল চৌধুরী বাড়ির মেয়ের জামাই। এখন তো সব বুঝতে পেরেছেন, দেখতেছেন আপনাদের লেখক কতটা বোকা। এখন পর্যন্ত আপনাদের পরিচয়ও দেয়নি। চলেন পরিচয় পর্ব সেরে আছি। গল্প লেখক যে কালো ভূত সেটা সবাই জানেন। এবার আসি মূল টপিকে নিয়ে। এই গল্পের নায়ক হলেন রাসেল, বাবা মায়ের একমাত্র সন্তান। পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করে। ওরা দেশের টপ ধনীর তালিকায় আছে। আর এই গল্পের নায়িকার নাম তো শুনেছিনি, তাও বলি। শিখা বাবার মায়ের 2 মাত্র মেয়ে, এবার ডাক্তারি পড়তেছে। চৌধুরী পরিবারের মেয়ে শিখা ওরফে রাসেলের অহংকারী বউ। পরিচয় দেওয়ার মতো আর কি বা বাকি আছে, তাই না? এখন চলেন তাহলে অতীত থেকে তালাক দিয়ে বর্তমানে ফিরে আসি। রাসেল তোর বাবা মাকে বকা দিয়েই চলেছে। কি ব্যাপার রাসেল, তুমি এভাবে বিড়বিড় করে কি বলো? সেই তখন থেকে লক্ষ্য করছি। আরে তেমন কিছুই না। তা কাজের কি অবস্থা? কাজ চলছে কাজের গতিতে, আমি ঘুরছি আমার গতিতে। যান গিয়ে কাজ করেন। আমার শাশুড়ি মা যদি দেখে তাহলে খবর আছে। রফিকুল সেখান থেকে চলে গিয়ে কাজ করতে থাকে। এদিকে রাসেল তো চলে গিয়ে কাজ করতে থাকে। তখনই শিখার বোন হিয়া আসে। আরে দুলা ভাই, কি করতেছেন শুনি? বাড়ির জামাই হয়ে এই কাজ করলে কি আর সম্মান থাকবে বলেন? আরে শালিকা সাহেবা যে কি আর করার বলো, সবই যে 3 ইঞ্চি কপালের লেখন, মানতেই হবে। কথায় আছে না, বিধাতার লেখন কেউ করতে পারে না খণ্ডন। আপনি জেনে শুনে কেন যে নিজের পায়ে নিজেই কোড়াল মারতে গেলেন সেটা আল্লাহ ভালো জানে। আমার আপু যে রাগী। তুমি এত ভালো আর তোমার বোন এমন কেন? আমার শ্বশুর শাশুড়ি কি আমার বউকে কুড়িয়ে এনেছিল নাকি? রাসেলের এমন কথা শুনে হিয়া তো হাসতে হাসতে শেষ। ভাইয়া, তুমি যেটা বললে আপু যেন কোনো মতেই জানতে না পারে। যদি জানে
তাহলে তো তোমাকে এক গ্লাস পানিতে চুবিয়ে মারবে। আচ্ছা বাদ দাও তো। তা এখন এভাবে সেজে কোথায় যাচ্ছ শুনি? আর বলিও না, আমি একটা পড়া কিছুতেই বুঝতেছি না। আপুকে বললাম, সেও বুঝিয়ে দিল না, বরং এক বস্তা কথা শুনিয়ে দিল। তাই আমি স্যারের থেকে বুঝে আনতে যাচ্ছি। আরে কি এমন পড়া যে বোঝো না? পড়াশোনা তো বোঝার জিনিস, তাই না? আরে দুলা ভাই, পড়েছো তো ক্লাস 2 পর্যন্ত, তাই এসব পড়ে কি বুঝবে? আচ্ছা তোমার পড়াটা একটু দেখি কেমন দেখতে, আর খেতে স্বাদ কেমন। হিয়া কৌতূহল নিয়ে পরোটা রাসেলকে দেখায়। রাসেল তো পরোটা দেখে মুচকি একটা হাসি দিয়ে বলে, এটা কি এমন বড় পড়া হলো যে আমার মিষ্টি শালিকা বুঝতেই পারতেছে না? তোমার যদি এতই যোগ্যতা থাকে তাহলে করে দাও তো এটা। এটা তো আমি চোখ বুঝেই করতে পারবো, একটাবারও চিন্তা করতে হবে না। হিয়া কিছু বলতে যাবে, তখনই শিখা উপর থেকে নামতে নামতে বলে, হ, তোর তো এটা করতে সময় লাগবে না, কারণ যে পড়বে তার তো একটু সময় লাগবেই। সায়েন্স মানে কি তুই বুঝিস? আমি তো এটার মানে খুব ভালো করেই বুঝি। হ্যাঁ, তাহলে বল দেখি সায়েন্স মানে কি? এটা হচ্ছে রান্না করে খাওয়ার জিনিস। তবে আমি শুনেছি এটা রান্না করতে টমেটোর সস একটু বেশি দিলে নাকি আরো ভালো লাগে। রাসেলের কথা শুনে হিয়া ও শিখা হাসতে থাকে। রাসেল শিখার হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। রাসেল যেন হারিয়ে যাচ্ছে এই হাসির মাঝে। শিখা রাসেলের এমন তাকানো সহ্য করতে পারতেছে না, তাই ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আগে জানতাম তুই একটা ছোট লোক, কিন্তু এখন দেখলাম তুই কত বড় একটা লম্পট। মেয়ে দেখলে লুচ্চমি করতে ইচ্ছা জেগে ওঠে। রাসেল তো চটটা খেয়ে একদম বোকা সেজে যায়। কি হলো এটা? আপু, দুলা ভাইকে তুই এভাবে মারলি কেন? তুমি তো দুলা ভাইয়ের বিয়ে করাবো, তোমার দিকে না হয় একটু তাকিয়েছে, তাতে দোষ কি হয়েছে? তুই ছোট মানুষ ছোট মানুষের মতোই থাকবি, তুই কোনো কথা বলবি না। যা রুমে যা, বড়দের মুখে মুখে কথা। উচিত কথা বললেই তো সব দোষ হয়ে যায়। ছোট মেয়ে না হয় বলছেই, তাই বলে এভাবে বকা দেবেন? আমার বোনকে বকবো নাকি মারবো সেটা আমার ব্যাপার, তুই তাতে নাক গলাবি কেন? মাইর যদি খেতে না চাস চুপচাপ কাজ কর। রাসেল আর কথা না বলে সেখান থেকে চলে যায়। ও জানে কথা বলেও কোনো লাভ নেই। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। যতই দিন যাচ্ছে ততই যেন শিখার অত্যাচার বেশি হতে লাগে। আমার কাপড়গুলোকে পরিষ্কার করে শুকিয়ে রাখ। এত কাপড় আমি একা ধুতো করতে পারবো কিভাবে? শিখা রাসেলের কথা শুনে রাগে ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? কাজের লোক, কাজ পারিস না তো কাজ করতে আসিস কেন? কাজ তো করি, তাই বলে এতগুলা কাপড় একসাথে ধৌত করতে হবে? গুলো নিয়ে যায়।